বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মহিতুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। এই কার্যক্রমে সরাসরি যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সার্বিক আয়োজনের জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বিগত দিনে কস্ট অ্যাকাউন্টিং এর উপর পরিচালিত আমাদের লেকচারগুলো দেখেছো। আমার বিশ্বাস এই লেকচারগুলো তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের ষষ্ঠ লেকচার। আমরা কস্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় লেবার চ্যাপ্টারের উপর আজ আলোচনা করব। ম্যাটেরিয়ালের মতো লেবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি লেকচারের মাধ্যমে এই পুরো চ্যাপ্টার শেষ করা বেশ কষ্টসাধ্য। তারপরেও আমরা চেষ্টা করেছি পুরোটা লেকচার দিয়ে কিভাবে একটি চ্যাপ্টার শেষ করা যায়। আমরা প্রথমেই দেখে নিব সিলেবাস। এই চ্যাপ্টারের সিলেবাসে কি কি জিনিস রয়েছে: মেজারিং লেবার কস্ট, ওভারটাইম প্রিমিয়াম অ্যান্ড আইডিয়াল টাইম, লেবার কস্ট কন্ট্রোল, মেথড অফ রিমুনারেশন, ইনসেন্টিভ প্ল্যানস, ক্যালকুলেশন অফ লেবার কস্ট, রেকর্ডিং অফ লেবার কস্ট। এই টপিকগুলো আমাদের সিলেবাসের অংশ ছিল। এখন আমরা দেখব আজ আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব। আমাদের লার্নিং আউটকামস কি হবে: সমব্যয়, সময় কার্ড এবং জব কার্ডের মধ্যে পার্থক্য, অতিরিক্ত সময়, বেকার সময়, স্বাভাবিক এবং অস্বাভাবিক বেকার সময়ের মধ্যে পার্থক্য, বোনাস বা প্রিমিয়াম প্ল্যান পদ্ধতি সমূহ। এখানে বেশ কয়েকটা প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই হবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা যেহেতু আমরা আজ একটি লেকচারের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটি শেষ করব, এ কারণে আমরা তত্ত্বীয় বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব এবং আমরা বেশ কয়েকটি গাণিতিক সমস্যা দেখব বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার জন্য। তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই দেখে নেই সমব্যয় বা লেবার কস্ট বলতে আমরা কি বুঝি। এটাকে আমরা ওয়েজেসও বলে থাকি। কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তরিত করার জন্য হস্ত, পদ বা যন্ত্র চালনা করে যে সেবা প্রদান করা হয় তাই শ্রম। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের সর্বপ্রকার কর্মপ্রচেষ্টাকেই শ্রম বলা হয়। আর বলছি, শ্রমের বা শ্রমিকের পারিশ্রমিককে বলা হয় ওয়েজেস। লেবার কস্ট যেটাকে আমরা বলছি সেটা আসলে ওয়েজেস নামে আমরা ডাকি। এবার আমরা দেখব একটি পার্থক্য, সময় কার্ড এবং জব কার্ডের মধ্যে পার্থক্য। এই দুটি কার্ড কারখানায় শ্রমিকদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখে নেই দুটি কার্ডের মধ্যে পার্থক্য কি। সংজ্ঞাগত পার্থক্য: শ্রমিকদের আগমন এবং নির্গমন সময় যে কার্ডে লিপিবদ্ধ করা হয়
তাকে সময় কার্ড বলা হয়। পক্ষান্তরে একটি নির্দিষ্ট জবে কোনো শ্রমিক কত সময় কাজ করেছে তা যে কার্ডে লিপিবদ্ধ করা হয় তাকে জব কার্ড বলা হয়। তার মানে হলো, একটি হলো আগমন এবং নির্গমনের সময় লিপিবদ্ধ করে, আরেকটি হলো তার কাজের সময় লিপিবদ্ধ করে। ওভারটাইমের কথা বলছি আমরা। সময় কার্ডের মাধ্যমে অতিরিক্ত কাজের সময় জানা যায়, আর জব কার্ডের মাধ্যমে অতিরিক্ত কাজের সময় জানা যায় না। আইডিয়াল টাইম বা বেকার সময়ের ক্ষেত্রে আমরা বলছি সময় কার্ড বিশ্লেষণ করে বেকার সময় জানা যায় না, কিন্তু জব কার্ড বিশ্লেষণ করে আমরা একজন শ্রমিকের আইডিয়াল টাইম বা বেকার সময় জানতে পারি। সংখ্যাগত যে পার্থক্য সেটি হলো, সময় কার্ড নির্দিষ্ট সময়ের জন্য এবং প্রত্যেক শ্রমিকের জন্য একটি করে রাখা হয়। একজন শ্রমিকের কাজের সময় সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়, অর্থাৎ এটি একজন শ্রমিকের সাথে রিলেটেড, একটি কার্ড একজন শ্রমিক। আর জব কার্ডের ক্ষেত্রে আমরা বলছি জব কার্ড প্রত্যেক জবের জন্য রাখা হয়, তাই একজন শ্রমিকের অনেকগুলো জব কার্ড থাকতে পারে, আবার একটি জব কার্ডে একাধিক শ্রমিকের তথ্য থাকতে পারে। তাহলে পার্থক্যটা কি? একজন শ্রমিকের জন্য সময় কার্ড মাত্র একটিই থাকে, কিন্তু জব কার্ডের ক্ষেত্রে সংখ্যাটা একাধিক হতে পারে। স্থান, টাইম কার্ড বা সময় কার্ড কারখানার গেটে সংরক্ষণ করে রাখা হয়। কেন? কারণটা হলো, একজন শ্রমিকের আগমন এবং নির্গমন, যখন সে ঢুকছে এবং যখন সে বের হচ্ছে, এই দুটি তথ্য এই সময় কার্ডে লিখে রাখার জন্য এটি কারখানার গেটে সংরক্ষণ করা হয়। আর জব কার্ডের ক্ষেত্রে কারখানার অভ্যন্তরে বা নির্দিষ্ট জবের স্থানে এটি রাখা হয়। তাহলে আশা করি আমরা দুটি গুরুত্বপূর্ণ কার্ড সম্পর্কে একটি সার্বিক ধারণা লাভ করে ফেললাম এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব অতিরিক্ত সময় বা ওভারটাইম কি। কোনো শ্রমিককে তার নির্দিষ্ট বা স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময় যদি কাজ করানো হয় তবে উক্ত সময়কে অতিরিক্ত সময় বা ওভারটাইম বলে। বাংলাদেশে প্রচলিত যে শ্রম আইন আছে সেখানে বলা হয়েছে দিনে 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি যদি একজন শ্রমিক কাজ করে তাহলে অতিরিক্ত যে সময়টি কাজ করলো সেটিকে আমরা ওভারটাইম হিসেবে কাউন্ট করব এবং ওভারটাইমের রেট হবে নিয়মিত সময়ের দ্বিগুণ হারে। এরপরে আমরা দেখব বেকার সময় বা আইডিয়াল টাইম। কোনো কারখানায় উপস্থিত শ্রমিকগণ যদি স্বাভাবিক কার্য সময়ের মধ্যে কিছু সময় কোনরূপ কাজ না করে অলসভাবে কাটায় বা বসে থাকে তাহলে উক্ত সময়কে বেকার সময় বলা হয়। তাহলে আমরা বেকার সময়ের একটা ব্যাখ্যা পেয়ে গেলাম। যে সময়ের জন্য শ্রমিককে কোনো প্রকার কাজ ছাড়াই মজুরি প্রদান করা হয় সেই সময়ে মূলত বেকার সময় বা অলস সময়। আর বলছি আমরা সাধারণত জব কার্ড এবং সময় কার্ডের মধ্যখানের পার্থক্যকে বেকার সময় হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বেকার সময় কি সেটা আমরা কিন্তু জেনে ফেললাম। এখন আমরা দেখব যে কত ধরনের বেকার সময় রয়েছে, বেকার সময়ের প্রকারভেদ বা টাইপস অফ আইডিয়াল টাইম। আমাদের এখানে দুই ধরনের আইডিয়াল টাইম রয়েছে, একটি হলো স্বাভাবিক বেকার সময়, আরেকটি হলো অস্বাভাবিক বেকার সময়। তাহলে আমরা এখন দেখে নেই যে আমাদের স্বাভাবিক বেকার সময় বলতে আমরা কি বুঝি এবং অস্বাভাবিক বেকার সময় বলতে কি বুঝি। স্বাভাবিক বেকার সময়ের ক্ষেত্রে আমরা বলছি সকল প্রকার সতর্কতা অবলম্বন সত্ত্বেও যে বেকার সময় পরিহার করা যায় না তাকে স্বাভাবিক বেকার সময় বলে, অর্থাৎ এটি পরিহারযোগ্য নয়, আনঅ্যাভয়েডেবল। আর অস্বাভাবিক বেকার সময়ের ক্ষেত্রে আমরা বলছি কর্তৃপক্ষের বিশেষ সতর্কতা অবলম্বনের ফলে যেসব বেকার সময় অনেক ক্ষেত্রে পরিহার বা এড়ানো যায় তাকে অস্বাভাবিক বেকার সময় বলে। অর্থাৎ একটি হলো এড়ানো যায়, আরেকটি হলো এড়ানো যায় না। এটাই হলো দুটি বেকার সময়ের মধ্যে তফাৎ। তাহলে এখন আমরা দেখে নেই আমাদের
এই যে দুটি বেকার সময়, এই দুটি বেকার সময়ের মধ্যে পার্থক্য কি রয়েছে? তাহলে স্বাভাবিক বেকার সময় এবং অস্বাভাবিক বেকার সময়ের পার্থক্য যখন আমরা লিখব, আমরা এভাবে প্রেজেন্ট করব শখ করে। প্রথমে আসি পরিহারযোগ্যতা। আমরা দেখেছি এর আগে যে স্বাভাবিক বেকার সময় সেটি পরিহারযোগ্য নয়, আর অস্বাভাবিক বেকার সময় সেটি আমরা চেষ্টা করলে, সতর্ক থাকলে পরিহার করা সম্ভব, অথবা অনেক ক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব। সেটিকে আমরা বলছি অস্বাভাবিক বেকার সময়। অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে বলছি আমরা স্বাভাবিক বেকার সময়ের ব্যয় প্রত্যক্ষ শ্রম হিসেবে উৎপাদন ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, আর অস্বাভাবিক বেকার সময় ব্যয় উৎপাদন ব্যয় হিসেবে ধার্য না করে লাভ লোকসান হিসেবে ডেবিট করা হয়। অর্থাৎ একটিকে আমরা মজুরির অন্তর্ভুক্ত করছি, আরেকটা হচ্ছে আমরা লাভ ক্ষতির অন্তর্ভুক্ত করছি। মজুরির হার, স্বাভাবিক বেকার সময়ের ক্ষেত্রে মজুরির হার স্বাভাবিক হারেই প্রদান করা হয়, কিন্তু অস্বাভাবিক বেকার সময়ের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে মজুরি প্রদান করা হয়। আমরা দেখে নেই এই দুটি বেকার সময়ের কারণ কি। স্বাভাবিক বেকার সময় সাধারণত কর্মীদের যাতায়াত, শিফট পরিবর্তন, পোশাক পরিচ্ছদ পরিবর্তন, চা বিরতি ইত্যাদি কারণে বেকার সময়ের উদ্ভব ঘটে। আর অস্বাভাবিক বেকার সময় বৈদ্যুতিক গোলযোগ, মালের অভাব, ধর্মঘট, যন্ত্র বিকল হয়ে যাওয়া ইত্যাদি অস্বাভাবিক কারণগুলোতে অস্বাভাবিক বেকার সময় উদ্ভব ঘটে। অর্থাৎ অস্বাভাবিক বেকার সময় কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু স্বাভাবিক বেকার সময় আমাদের প্রয়োজন। এটি কাজেরই একটি অংশ বলতে পারো, কারণ একজন শ্রমিককে তার চা বিরতি এটি তার কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে দেয়। তার এক শিফট থেকে আরেক শিফটে পরিবর্তন হওয়ার জন্য একটুখানি হয়তো বা সময় ব্যয় হয়, একটু পোশাক পরিবর্তনের প্রয়োজন হয়। এই ধরনের যে বেকার সময়, এটি কিন্তু আমরা কোনোভাবেই এড়াতে পারি না এবং এড়ানো ঠিকও না। এজন্যে এটাকে আমরা বলছি স্বাভাবিক বেকার সময়, এটি তার কাজেরই একটি অংশ। তাহলে আমরা দুটি বেকার সময়ের মধ্যে পার্থক্য দেখে নিলাম। এখন আমরা দেখব এই অধ্যায়ে, লেবার অধ্যায়ে আমরা বিভিন্ন বোনাস বা প্রিমিয়াম মেথড নিয়ে আলোচনা করব। কারণ একজন শ্রমিককে যদি উৎসাহিত করতে হয়, তাহলে তাকে বিভিন্নভাবে উৎসাহিত করতে হবে। আমরা দেখে নেই বোনাস বা প্রিমিয়াম পদ্ধতি আসলে কি। সময় বা কার্যহার পদ্ধতিতে মজুরি প্রদানের মাধ্যমে শ্রমিকদের নিকট থেকে কাজের যে পরিমাণ দক্ষতা পাওয়া যায় তা অপেক্ষা অধিক দক্ষতা লাভের জন্য যে অধিক হারে মজুরি বা বোনাস দেওয়া হয় তাকে উৎসাহ প্রদায়ক বোনাস বা প্রিমিয়াম পদ্ধতি বলা হয়। অর্থাৎ স্বাভাবিক হারে যদি আমরা একজন শ্রমিককে মজুরি দেই, তাহলে সে খুব বেশি উৎসাহ বোধ করে না, কিন্তু তার কাজের দক্ষতা অনুসারে তাকে যদি মজুরি দেওয়া হয়, তাহলে সে সর্বোচ্চ দক্ষতা দিয়ে ওই কাজটি করার চেষ্টা করে। এই জন্য এই পদ্ধতি মূল নিয়ম হলো অধিক উৎপাদন অধিক মজুরি। অর্থাৎ একজন শ্রমিক তার সর্বোচ্চ শ্রম দিয়ে, সর্বোচ্চ দক্ষতা দিয়ে তার উৎপাদন কাজে নিয়োজিত থাকবে, ফলে অধিক উৎপাদন হবে এবং অধিক উৎপাদন হলে তাকে অধিক মজুরিও দেওয়া হবে, ফলে শ্রমিক নিজে লাভবান হবে, প্রতিষ্ঠানও লাভবান হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলছি বোনাস বা প্রিমিয়াম মেথড। এখানে আমাদের অনেকগুলো প্রিমিয়াম মেথড আছে, আমরা সেই প্রিমিয়াম মেথডগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি হালসি প্রিমিয়াম প্ল্যান, তারপরে আছে হালসি ওয়ার প্ল্যান, তারপরে আছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান, প্রমাণ সময় পরিকল্পনা বা 100% বোনাস পরিকল্পনা, বাট প্রিমিয়াম বোনাস পদ্ধতি, এবং সর্বশেষ সময় ভিত্তিক ন্যূনতম মজুরি নিশ্চিত সহ কার্যভিত্তিক মজুরি। এই যে বোনাস প্ল্যানগুলো আমরা আলোচনা করছি, এই বোনাস প্ল্যানগুলো কিন্তু সবগুলোই তার মিনিমাম যে মজুরি সেটি নিশ্চিত করে। বোনাসটা কে কত পাবে সেটি বিভিন্ন পদ্ধতিতে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার যে মূল মজুরি সেটি যেন ঠিক থাকে সেটি কিন্তু এই বোনাস প্ল্যানগুলোতে নিশ্চিত করা হয়েছে। তাহলে আমরা একে একে দেখে নেই। আমরা সবগুলো বোনাস প্ল্যান এখানে দেখতে পারবো না আজ, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। যেমন
হালসি প্রিমিয়াম প্ল্যান। হালসি প্রিমিয়াম প্ল্যানে বলা হয়েছে যে একজন শ্রমিক যদি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারে, তাহলে অথবা নির্দিষ্ট সময়ের পরে যদি কাজ শেষ করে, তাহলে তাকে তার যে মূল মজুরি সেটি স্বাভাবিকভাবে দেওয়া হবে। কিন্তু যদি সে টাইম সেভ করতে পারে, অর্থাৎ তার জন্য বরাদ্দকৃত সময় যদি 10 ঘন্টা থাকে আর সে যদি 8 ঘন্টায় সেই কাজটি শেষ করতে পারে, তাহলে 2 ঘন্টা টাইম সেভ হলো। এই 2 ঘন্টা টাইম সেভ হলে এই 2 ঘন্টা যে মজুরি সে পেত, তার উপর সে 50% বোনাস পাবে। এটিকে আমরা বলছি হালসি প্রিমিয়াম প্ল্যান। এটির সূত্র হলো টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস 50% অফ টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। এটি হলো হালসি প্রিমিয়াম প্ল্যানের সূত্র। এটি প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী FA হালসি। তার নাম অনুসারে এটিকে আমরা বলছি হালসি প্রিমিয়াম প্ল্যান। এরপরে আমরা চলে যাই রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এটিও অনেকটাই হালসি প্রিমিয়াম প্ল্যানের মতোই। রোয়ানও তিনিও বলছেন যে একজন শ্রমিক যদি নির্দিষ্ট সময় কাজ শেষ করতে না পারে, তাহলে তার মূল মজুরি ঠিকঠাক দেওয়া হবে। তবে যদি সে টাইম সেভ করতে পারে, তবে তাকে অবশ্যই বোনাস দিতে হবে, কিন্তু সেটি 50% থেকে 75% নয়, বরং আনুপাতিক হারে তাকে বোনাসটি দেওয়া হবে। এই ফর্মুলাটিকে আমরা বলছি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এখানে ফর্মুলাটি হবে এরকম: আওয়ার্স ওয়ার্ক ইন্টু রেট পার আওয়ার প্লাস টাইম সেভ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু আওয়ার্স ওয়ার্ক ইন্টু রেট পার আওয়ার। এই যে সূত্র, এটিকে আমরা বলছি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। গ্লাসগোর জেমস রোয়ান এই পদ্ধতিটি প্রবর্তন করেছেন। তার নাম অনুসারে আমরা এটিকে বলছি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তারপরে আমরা এরপরে তাহলে দেখে নিব যে এই যে হালসি এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনেকটাই দেখতে একই রকম দুটি প্ল্যান, এটি সম্পর্কে একটি এক্সাম্পল, দুটি অঙ্কই আমরা একটি এক্সাম্পল দিয়ে করব। তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে দুটি পদ্ধতির মধ্যে আসলে বেসিক তফাৎ কোথায়। এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া রয়েছে, একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য ওয়ার্ক 10 hours, actual time taken 8 hours, wages rate per hour 20 টাকা পার আওয়ার। তাহলে আমরা দেখছি এখানে যে একজন শ্রমিকের জন্য একটি কাজ করার ক্ষেত্রে 10 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল টাইম তার লেগেছে 8 ঘন্টা। প্রতি ঘন্টার জন্য তার মজুরির হার ছিল 20 টাকা। এক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটি হালসি প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে করতে চাই, তাহলে এটি কিভাবে করা সম্ভব সেটি আমরা দেখি। প্রথমেই আমরা হালসি প্রিমিয়াম প্ল্যান দেখি। এখানে সে টাইম সেভ করেছে 2 ঘন্টা, তার 10 ঘন্টাও তার জন্য বরাদ্দ ছিল, সে 8 ঘন্টায় কাজটি শেষ করেছে, তাহলে 2 ঘন্টা টাইম সেভ হয়েছে। এই 2 ঘন্টার জন্য সে মজুরি পেত 20 টাকা করে, 40 টাকা। তাহলে 40 টাকার 50% সে বোনাস পাবে, অর্থাৎ 20 টাকা। সেটি আমরা আলাদা কালার দিয়ে লিখেছি, দেখো 20 টাকা তার বোনাস, আর 160 টাকা হলো তার মূল মজুরি। 8 ঘন্টায় যদি 20 টাকা করে সে পায়, তাহলে 160 টাকা তার মূল মজুরি, আর সে বোনাস পাবে 20 টাকা। তাহলে 180 টাকা সে মজুরি পাবে। এখন লক্ষ্য করো, সে যদি 10 ঘন্টা ধরে এই কাজটি করত, তাহলে কিন্তু তার মজুরি আরো বেশি হতো। কিন্তু সে 8 ঘন্টায় কাজটি শেষ করে যদি সে আরেকটি কাজ ধরে, তাহলে ওই শ্রমিকের জন্যও এটি লাভজনক এবং প্রতিষ্ঠানের জন্য এটি লাভজনক। কারণ শ্রমিক ওই 8 ঘন্টার জন্য মজুরি পেত 160 টাকা, কিন্তু তাকে দেওয়া হচ্ছে 180 টাকা। আর কারখানার বা প্রতিষ্ঠানের লাভ হলো, যদি 10 ঘন্টা ধরে শ্রমিক এই কাজটি করত, তাহলে তাকে 200 টাকা দেওয়া লাগতো। 10 ঘন্টায় 20 টাকা করে 200 টাকা দেওয়া লাগতো। তাহলে প্রতিষ্ঠানেরও 20 টাকা সেভ হলো, আবার শ্রমিকও 20 টাকা বেশি বোনাস পেল। এটি হলো হালসি প্রিমিয়াম প্ল্যানের সূত্র। তাহলে এটির মাধ্যমে একজন শ্রমিক
কিন্তু উৎসাহিত হবে। আর রোয়ান বলছে যে শ্রমিক অবশ্যই বোনাস পাবে, তবে সেটি 50% রেটে নয়, বরং আনুপাতিক হারে। সেই অনুপাতটা কেমন হবে? সেটি হলো যে সে যে কয় ঘন্টা কাজ করেছে, যে কয় ঘন্টায় শেষ করেছে কাজটি, যেমন 8 ঘন্টায় কাজটি শেষ করেছে এবং তার রেট হলো 20 টাকা, তাহলে 8 ঘন্টায় 160 টাকা সে পাবে। সেই 160 টাকাকে আমরা গুণ করব যতটুকু সে সেভ করেছে, অর্থাৎ 2 ঘন্টা সেভ করেছে, আর যতটুকু তার জন্য বরাদ্দ ছিল, অর্থাৎ 10 ঘন্টা তার জন্য বরাদ্দ ছিল। দেখো আমি কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই 2 ঘন্টা যেটি সে সেভ করেছে আর 10 ঘন্টা তার জন্য বরাদ্দ ছিল, সেই সেভ টাইমকে আমরা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা যত ঘন্টা সে কাজ করেছে তার যে রেট, সেই রেট দিয়ে গুণ করব। অর্থাৎ 160 টাকার সাথে আমরা যদি 2/10 গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 32 টাকা। 160 টাকা তার মূল মজুরি, সেটি হালসি প্রিমিয়াম প্ল্যানের মতোই মূল মজুরি 160 টাকা থাকবে, কিন্তু তার বোনাসটা হয়ে যাবে 32 টাকা। তাহলে একজন শ্রমিক আরো বেশি বোনাস কিন্তু পেল। তাহলে এখন লক্ষ্য করো, এখানেও কিন্তু দুজনেই লাভবান হচ্ছে, কিন্তু এখানে শ্রমিক আরো বেশি লাভবান হচ্ছে আর প্রতিষ্ঠান সেও কিন্তু লাভবান হচ্ছে। কারণ এই শ্রমিক যদি 10 ঘন্টা ব্যাপী এই কাজটি করতো তাহলে কিন্তু প্রতিষ্ঠানকে 200 টাকাই প্রদান করা লাগতো। তাহলে সেই 200 টাকার পরিবর্তে প্রতিষ্ঠান 192 টাকা প্রদান করছে, ফলে তার 8 টাকা সেভ হচ্ছে। আর শ্রমিক অতিরিক্ত 32 টাকা বোনাস হিসেবে পাচ্ছে, ফলে সে টোটাল টাকা পাচ্ছে 192 টাকা, ফলে সে আরো বেশি উৎসাহিত হচ্ছে। তাহলে আমরা দুইটি পদ্ধতি দেখে ফেললাম, একটি হলো হালসি প্রিমিয়াম প্ল্যান, আরেকটি হলো রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এই দুইটি পদ্ধতিতে কিভাবে একজন শ্রমিকের মজুরি নির্ধারিত হয় এবং কিভাবে সে উৎসাহিত হয় তার কাজটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য, সেটি আমরা দেখলাম। এরপরে আমরা দেখব প্রমাণ সময় পরিকল্পনা বা 100% বোনাস পরিকল্পনা। এটিও আরেকটি বোনাস প্ল্যান। এখানে আমরা একইভাবে বলছি যে একজন শ্রমিক যদি নিয়মিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে না পারে তাহলে সে তার নিয়মিত মজুরিটি পাবে। তবে যদি সে প্রমাণ সময়ে প্রকৃত উৎপাদন অপেক্ষা বেশি উৎপাদন করে তাহলে সে অতিরিক্ত মজুরি পাবে, এবং সেই মজুরির হারটি হবে তার ইফিসিয়েন্সি রেশিওর উপরে, এবং সেই ইফিসিয়েন্সি রেশিওটা আমরা ক্যালকুলেট করব অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, অর্থাৎ তার প্রোডাকশন ইউনিটের উপর ভিত্তি করে আমরা এই ক্যালকুলেশনটা করব। তাহলে তার এই যে কাজের দক্ষতা, এই দক্ষতাকে আমরা বলছি 100% বোনাস প্ল্যান। এই যে পদ্ধতিটি, এটিকে আমরা বলছি 100% বোনাস প্ল্যান। তাহলে আমরা এই 100% বোনাস প্ল্যানের উপর ভিত্তি করে যদি একটি এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখি এখানে বলা আছে যে 4 জন শ্রমিক প্রতি ঘন্টায় 10 ইউনিট করে উৎপাদন করে এবং তাদের নর্মাল ওয়েজেস হয় 12 টাকা পার আওয়ার। 4 জন শ্রমিক এ উৎপাদন করে 450 ইউনিট, বি উৎপাদন করে 480 ইউনিট, সি উৎপাদন করে 528 ইউনিট এবং ডি উৎপাদন করে 576 ইউনিট, এবং তাদের এক উইকে তাদের জন্য বরাদ্দ 48 ঘন্টা। এই 48 ঘন্টার মধ্যে তারা এই পরিমাণ উৎপাদন করে। তাহলে এই পদ্ধতিতে আমরা যদি তাদের মজুরি নির্ধারণ করি তাহলে আমরা দেখি যে কিভাবে তাদের মজুরিটি নির্ধারিত হবে। প্রথমেই আমরা হিসাব করে ফেলবো যে 48 ঘন্টায় তারা স্ট্যান্ডার্ড রেটে কত ইউনিট উৎপাদন করতে পারত। তারা যেহেতু তাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিট, তাহলে 48 ঘন্টায় 48 গুণ 10 সমান 480 ইউনিট উৎপাদন করতে পারত। তাহলে এখন আমরা হিসাব করব তাদের ইফিসিয়েন্সি রেশিও। ইফিসিয়েন্সি রেশিওটা আমরা ক্যালকুলেট করব অ্যাকচুয়াল প্রোডাকশন, অর্থাৎ আমাদের এর ক্ষেত্রে এ যতটুকু প্রোডাকশন করেছে, যেমন 450 ইউনিট, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন সবার ক্ষেত্রেই 480 ইউনিট। সেই স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে অ্যাকচুয়াল প্রোডাকশনকে ভাগ করব, ভাগ করার পরে 100 দিয়ে আমরা গুণ করব। সেটি আমরা যদি একটি ছকের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটি আমরা 9টি কলামের মাধ্যমে একটি ছক তৈরি করেছি, যে
যেখানে আমরা প্রথম কলামে শ্রমিকের নাম লিখছি, দ্বিতীয় কলামে তাদের স্ট্যান্ডার্ড টাইম 48 ঘন্টা, তৃতীয় কলামে আমরা লিখছি যে তাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন রেট 480 ইউনিট, যেটি আমরা একটু আগে ক্যালকুলেট করে দেখেছি 48 ঘন্টা ইন্টু 10 ইউনিট করে। এরপরে আমরা চতুর্থ কলামে লিখছি তাদের অ্যাকচুয়াল প্রোডাকশন, এর ক্ষেত্রে 450, বি এর ক্ষেত্রে 480, সি এর ক্ষেত্রে 528 এবং ডি এর ক্ষেত্রে 576। এখন আমরা যদি তাদের ইফিসিয়েন্সি রেশিওটা ক্যালকুলেট করি, তাহলে আমরা বলেছিলাম উপরে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন আর নিচেই হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে এর ক্ষেত্রে উপরে 450, নিচে 480 দিয়ে আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ইফিসিয়েন্সি রেশিও দাঁড়ায় 93.75%। একই নিয়মে আমরা বি এর ক্ষেত্রে দেখলাম বি উৎপাদন করেছে 100%, অর্থাৎ 480 ইউনিট। তাহলে 480 ইউনিটকে 480 দিয়ে ভাগ করলে তার উৎপাদন দাঁড়ায়, তার ইফিসিয়েন্সি রেশিও দাঁড়ায় 100%। সি এর ক্ষেত্রে যেহেতু সে স্ট্যান্ডার্ড রেটের বেশি উৎপাদন করেছে, তাহলে তার ক্যালকুলেশন করলে দাঁড়ায় 110% তার ইফিসিয়েন্সি রেশিও, এবং ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইফিসিয়েন্সি রেশিও 120%। এখন তাদের নর্মাল ওয়েজেস আমাদের বলা ছিল 12 টাকা, প্রত্যেকের ক্ষেত্রে তাদের নর্মাল ওয়েজেস ছিল 12 টাকা, এবং বলা ছিল যদি 100%-এর উপরে যায় তাহলে তাদের ইফিসিয়েন্সি রেশিও অনুসারে তাদের মজুরিটা চেঞ্জ হবে। কিন্তু যদি কম থাকে, 100%-এর কম থাকে বা 100%-এর সমান থাকে, তাহলে তাদের ইফিসিয়েন্সি রেশিও নর্মাল রেটেই হবে। অর্থাৎ এ সে 100%-এর চেয়ে কম ইফিসিয়েন্সি দেখিয়েছে, এই জন্যে তার রেটটি কিন্তু 12 টাকায় রয়েছে। বি সে বেশিও দেখাতে পারেনি আবার কমও দেখায়নি, তাহলে তার রেটটিও কিন্তু 12 টাকা। কিন্তু সি সে 100%-এর উপরে ইফিসিয়েন্সি দেখিয়েছে, এই জন্যে সে যতটুকু ইফিসিয়েন্সি দেখিয়েছে 110%, এটি আমরা গুণ করছি 12-র সাথে, তাহলে তার ইফিসিয়েন্সি রেট বের হচ্ছে 13.20 টাকা। আর ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইফিসিয়েন্সি, তাহলে 12 যে নর্মাল ওয়েজের তার সাথে আমরা 120% যেটি ডি এর ইফিসিয়েন্সি রেশিও সেটি আমরা গুণ করছি। গুণ করার পর আমরা পাচ্ছি 14.40 টাকা, এটি হলো ডি এর ইফিসিয়েন্সি রেশিও পার আওয়ার তাদের। তাহলে মজুরি নির্ধারিত হয়ে গেল, এর ক্ষেত্রে 12 টাকা, বি এর ক্ষেত্রে 12 টাকা, কিন্তু সি এর ক্ষেত্রে 13 টাকা 20 পয়সা এবং ডি এর ক্ষেত্রে 14 টাকা 40 পয়সা। এটি আমরা তাদের রেট পার আওয়ার বের করে ফেললাম। এখন আমরা যেহেতু প্রত্যেকেই 48 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রত্যেকের সাথে তাদের নিজেদের ইফিসিয়েন্সি রেট দিয়ে গুণ করব। তাহলে 48 ইন্টু 12, এর ক্ষেত্রে 576 টাকা, বি এর ক্ষেত্রেও তাই 576 টাকা, সি এর ক্ষেত্রে রেটটি ভিন্ন 13.20, তাহলে 48-এর সাথে যদি আমরা 13.20 গুণ করি, তাহলে তার মজুরি দাঁড়ায় 633.60 টাকা। আর ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ 691.20 টাকা। এখন আমরা যদি তাদের বোনাসটা ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখি এ কোনো বোনাস পায়নি, বিও কোনো বোনাস পায়নি, তারা নর্মাল রেটে মজুরি পেয়েছে 576 টাকা করে। কিন্তু সি মজুরি পেয়েছে 633.60, অর্থাৎ 57.60 টাকা বোনাস হিসেবে পেয়েছে। আর ডি মূল মজুরি 576 টাকা পেয়েছে, সাথে 115.20 টাকা বোনাস হিসেবে পেয়েছে, মোট পেয়েছে 691.20 টাকা। এখানে সি এবং ডি তারা বোনাস পেয়েছে, কিন্তু তাদের যেহেতু ইফিসিয়েন্সি রেশিও আলাদা আলাদা, এই জন্য তাদের বোনাসের হারটিও কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এটিকে আমরা বলছি 100% বোনাস প্ল্যান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের কার্যহার মজুরি পদ্ধতি বা পিস রেট মেথড। আমরা যদি কোয়ান্টিটির উপরে পিসের উপরে ভিত্তি করে এই মেথডকে আলোচনা করি, তাহলে এখানে বেশ কয়েকটি মেথড আমরা দেখতে পাই। একটি হলো স্টেট পিস রেট মেথড, একটি হলো পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট, আর 3 নম্বরে আমরা বলছি ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এই ডিফারেন্সিয়াল পিস রেট মেথডের মধ্যে
দুইটি ডিফারেন্সিয়াল পিস রেট মেথড রয়েছে। একটি হলো টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড, আরেকটি হলো মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এখানে দুইটি মেথড খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট, আরেকটা হলো টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এই দুটি পদ্ধতি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এটি আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর প্রবর্তন করেছেন। তিনি বলেছেন কোনো শ্রমিকই স্বাভাবিক হারে মজুরি পেতে পারে না। হয় সে কম মজুরি পাবে, যদি সে তার ইফিসিয়েন্সি কম দেখায় তাহলে তার পানিশমেন্ট হওয়া উচিত, আর যদি তার ইফিসিয়েন্সি ভালো থাকে তাহলে অবশ্যই তাকে বোনাস দিতে হবে। এই মেথডকে আমরা বলছি টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এখানে তিনি বলছেন যদি কোনো শ্রমিক 100%-এর চেয়ে কম ইফিসিয়েন্সি দেখায় তাহলে সে তার মূল যে মজুরি তার 75% হারে মজুরি পাবে, আর যদি সে 100%-এর সমান বা বেশি কাজ দেখাতে পারে তাহলে তার রেট হবে 125% করে। তাহলে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব। আমরা দুটি পদ্ধতি এখানে দেখব। তাহলে আমরা দেখে নেই তথ্যগুলো কি কি আছে। এখানে বলা আছে এ ফ্যাক্টরি অপারেটস এভরিডে 8 আওয়ার্স। লক্ষ্য করে দেখবে এবং প্রয়োজন হলে তোমরা খাতায় এটি লিখে রাখতে পারো, তাহলে অঙ্ক যখন বুঝাবো তখন বুঝতে সহজ হবে। এখানে বলা হয়েছে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ হয়। ওয়ার্কিং ডে এক উইকে 5 দিন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিট। নর্মাল ওয়েজেস পার আওয়ার 4 টাকা। তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়ে গেলাম। এখানে ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড, যদি ডিফারেন্সিয়াল রেট আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে বিলো হলে স্ট্যান্ডার্ডের থেকে কম হলে 75% হারে পাবে, আর যদি স্ট্যান্ডার্ডের সমান বা অ্যাবাভ হয় তাহলে 125% রেটে পাবে। তাহলে এখন আমরা দেখে নেই এখানে 4 জন শ্রমিক কাজ করে, তারা কত ইউনিট করে প্রোডাকশন করেছে। মঞ্জু সে প্রোডাকশন করেছে 380 ইউনিট। মমিন উৎপাদন করেছে 480 ইউনিট। মামুন উৎপাদন করেছে 420 ইউনিট এবং মিলু উৎপাদন করেছে 410 ইউনিট প্রোডাক্ট। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে দুইটি মেথডে। একটি হলো দ্য পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট মেথড, আমি বলেছিলাম এই মেথডটি গুরুত্বপূর্ণ, এবং আরেকটি হলো দ্য টেইলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড। এই দুটি মেথডের কথা আমি বলেছিলাম, যে কারণে এই দুটি মেথডের উপর ভিত্তি করে আমরা এই অঙ্কটি তাহলে দেখব। তাহলে দুইটি মেথডে যে পার্থক্য সেটিও আমরা দেখতে পাবো এবং দুইটি মেথডের প্রয়োগও আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখে নেই। আমরা প্রথমেই দেখব যে আমাদের যে গ্যারান্টেড টাইম রেট মেথড আছে সেটি, কিন্তু তার আগে আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। আমাদের বলা ছিল একদিনে কাজ হয় 8 ঘন্টা, এক সপ্তাহে কাজ হয় 5 দিন, এবং 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন হয় 10 ইউনিট। তাহলে তার এক সপ্তাহে স্ট্যান্ডার্ড প্রোডাকশন রেট হবে 8 ঘন্টা ইন্টু 5 দিন ইন্টু 10 ইউনিট সমান 400 ইউনিট করে তাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আরেকটি হলো তাদের মজুরির হার। তাদের প্রতি ঘন্টায় মজুরির হার ছিল 4 টাকা। একদিনে 8 ঘন্টা কাজ হয়, এক সপ্তাহে 5 দিন কাজ হয়, এবং তাদের মজুরির হার যদি ঘন্টায় 4 টাকা করে হয় তাহলে এক সপ্তাহে তাদের স্ট্যান্ডার্ড মজুরি হয় 160 টাকা। এরপরে আমরা দ্বিতীয় ওয়ার্কিংস দেখব। আমরা ইফিসিয়েন্সি রেটটা দেখব। ইফিসিয়েন্সি রেটটার সূত্র হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। এখন এই সূত্রটা যদি আমরা আমাদের শ্রমিকদের উৎপাদনের উপর প্রয়োগ করি তাহলে মঞ্জু উৎপাদন করেছিল 380 ইউনিট, আর আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 400 ইউনিট, যেটি আমরা এখানে ক্যালকুলেট করে দেখেছি। তাহলে মঞ্জুর ইফিসিয়েন্সি রেট দাঁড়ালো 95%।
মমিনের ইফিসিয়েন্সি রেট দাঁড়ালো 120%, মামুনের ইফিসিয়েন্সি রেট 105% এবং মিতুর ইফিসিয়েন্সি রেট 102.5%। তাহলে আমরা এখান থেকে দেখলাম সেটি হলো যে শুধুমাত্র মঞ্জু সে কম উৎপাদন করেছে, স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির থেকে 100% থেকে কম উৎপাদন করেছে একমাত্র মঞ্জু, বাকি সবাই 100% কে ক্রস করতে পেরেছে। এখন আমরা 3 নাম্বার ওয়ার্কিংসে দেখছি ডিফারেন্সিয়াল পিস রেট। যেহেতু এখানে বলা হয়েছে যে আমাদের যদি কিনা 100% এর চেয়ে কম উৎপাদন করতে পারে তাহলে তাকে 75% রেটে মজুরি দিতে হবে, আর যদি 100% বা তার থেকে বেশি উৎপাদন করতে পারে তাহলে তার মজুরির হার হবে 125%। তাহলে আমাদের পিস রেটে পার ইউনিটের মজুরি কত হবে সেটি আমরা দেখে নেই। আমাদের 1 ঘন্টায় উৎপাদন করে 10 ইউনিট আর 1 ঘন্টায় মজুরি পায় 4 টাকা, তাহলে 1 ইউনিটের মজুরি হয় 0.40 টাকা, অর্থাৎ 40 পয়সা করে এক ইউনিটের মজুরি হয়। সেটি আমরা ক্যালকুলেট করে দেখলাম। তাহলে 1 ইউনিটের স্ট্যান্ডার্ড মজুরির হার যদি হয় 40 পয়সা, তাহলে তার 75% করলে দাঁড়ায় 30 পয়সা পার ইউনিট, আর যদি 125% করি তাহলে দাঁড়ায় 50 পয়সা পার ইউনিট। তাহলে আমরা ডিফারেন্সিয়াল পিস রেটটাও ক্যালকুলেট করে রাখলাম, আমাদের ওয়ার্কিংস গুলো করে রাখলাম যেন আমাদের মূল অঙ্কে যে এটি সহায়ক হয়। এরপরে আমরা একটি ছকের মাধ্যমে দেখব। আমরা প্রথমেই দেখব যে আমাদের গ্যারান্টেড টাইম রেট যেটি আমরা বলছি, গ্যারান্টেড আওয়ারলি ওয়েজেস যেটি, সেটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। আমরা এখানে ছকে প্রথম কলামে আমরা ওয়ার্কারদের নাম লিখেছি মঞ্জু, মমিন, মামুন এবং মিলু। তাদের প্রোডাকশন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রোডাকশন আমরা ইউনিটগুলো লিখেছি প্রথম কলামে। দ্বিতীয় কলামে মঞ্জুর ক্ষেত্রে 380, মমিনের ক্ষেত্রে 480, মামুন 420 এবং মিলু 410 ইউনিট প্রোডাকশন করেছে। তাহলে যদি তাদের স্ট্যান্ডার্ড রেট আমরা ধরি তাহলে 40 পয়সা করে, অর্থাৎ 0.40 টাকা করে তাদের পার ইউনিটের মজুরি দাঁড়ায়, সেটি আমরা ক্যালকুলেট করে দেখেছি। তাহলে তাদের ওয়েজেস দাঁড়ায়, মজুরির পরিমাণ দাঁড়ায়, টোটাল টাকায় যদি আমরা এটিকে কনভার্ট করি 380 ইন্টু 0.40 তাহলে 152, মমিনের ক্ষেত্রে 192, মামুনের ক্ষেত্রে 168 এবং মিলুর ক্ষেত্রে 164 টাকা। কিন্তু যেহেতু তাদের মজুরিটা গ্যারান্টেড, আমরা বলছি যে মূল মজুরি তারা ঠিকঠাক পাবে, এবং মূল মজুরি আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে 160 টাকা হয় তাদের স্ট্যান্ডার্ড ওয়েজেস। তাহলে সেক্ষেত্রে মঞ্জু 152 টাকা না পেয়ে 160 টাকাই পাবে। কিন্তু বাকিরা যেহেতু 100%-এর উপরে এফিসিয়েন্সি দেখিয়েছে তাহলে তাদের রেটগুলো বেড়ে যাবে। তাদের রেটগুলো আমরা যেহেতু প্রত্যেকেই 160 টাকার উপরই মজুরি, তাহলে তারা বাকি 3 জন 160 টাকার উপরে যে রেটে মজুরি পেয়েছে, যেমন মমিন 192 টাকা, মামুন 168 টাকা এবং মিলু 164 টাকা পাবে। শুধুমাত্র মঞ্জুর ক্ষেত্রে 152 টাকার জায়গায় সে স্ট্যান্ডার্ড রেটে 160 টাকা মজুরি পাবে, যেহেতু তার এই মেথডটি হলো গ্যারান্টেড আওয়ারলি ওয়েজেস মেথড। তাহলে আমরা এই মেথডটি দেখে ফেললাম। এরপরে আমরা দেখব টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট মেথড যেটি, সেটিতে আমরা বলছি যে এটি বৈষম্যমূলক এবং এটি যদি শ্রমিক যদি ইফিসিয়েন্সি না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে টেলরস এর ভাষ্য মতে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং মজুরি কর্তন করে তাকে শাস্তি দিতে হবে। তাহলে মঞ্জুর ক্ষেত্রে আমাদের পিস রেটটা হয়ে যাবে 0.30 টাকা, যেটি আমরা সর্বশেষ ওয়ার্কিংসে ক্যালকুলেট করে দেখিয়েছি। আর বাকিরা যেহেতু 100%-এর উপরে ইফিসিয়েন্সি দেখিয়েছে, এই জন্য তাদের প্রত্যেকের রেট হয়ে যাবে 50 পয়সা করে, অর্থাৎ 0.50 টাকা করে, 0.50 টাকা করে আমাদের এটি মজুরিটা হয়ে যাবে। তাহলে এখন আমরা তাদের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের সাথে আমরা এটা গুণ করে দিচ্ছি। প্রত্যেকের আলাদা আলাদা প্রোডাকশনের সাথে তাদের যে রেট ক্যালকুলেট করে বের হয়েছে সেই রেট, যেমন 380-র সাথে আমরা যদি
0.3 গুণ করি তাহলে 114, 480 সাথে 0.5 গুণ করলে 240, 420 সাথে 0.5 গুণ করলে 210, 410 সাথে 0.5 গুণ করলে 205 টাকা। এটি হলো টেইলরসের ডিফারেনশিয়াল পিস রেট মেথড। এখানকার মূল থিম হলো যে একজন শ্রমিক যদি তাকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে তাকে সে হয়তোবা অলস হয়ে যেতে পারে, যে কারণে তাকে অবশ্যই মজুরি কর্তনের মাধ্যমে তাকে একটু চাপের মধ্যে রাখতে হবে। আর যারা 100% উপরে কাজ দেখাতে পারবে তাদেরকে অবশ্যই পুরস্কৃত করতে হবে। এটাই হলো টেইলরস ডিফারেনশিয়াল পিস রেট মেথডের মূল থিম, যে মূল ধারণা যেটি আমরা বলছি সেটি। তাহলে একে একে আমরা অনেকগুলো পদ্ধতি দেখে ফেললাম। আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারটির সহায়তা নেওয়ার জন্য যদি তোমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এই দুইটি বই দেখতে পারো। একটি হলো চার্লস টি হার্নগেনের কস্ট অ্যাকাউন্টিং বই, আরেকটি হলো সুভাষ জাগপাত, একজন ইন্ডিয়ান রাইটার, তার বইটিও দেখতে পারো। কস্ট অ্যাকাউন্টিং, ম্যাটেরিয়াল কস্ট এবং লেবার কস্টের উপরে এটি লেখা। তার কস্ট অ্যাকাউন্টিং এর উপর অনেকগুলো পার্ট আছে। এটি হলো সেটির ফার্স্ট পার্ট। তিনি এটিতে ম্যাটেরিয়াল এবং লেবার নিয়ে আলোচনা করেছেন। তো এই বইটিও তোমরা দেখতে পারো, সাথে সাথে হার্নগেনের বইটিও তোমরা দেখতে পারো। আর যদি তোমরা বাংলাদেশি রাইটারের বই দেখতে চাও সেক্ষেত্রে কমার্স পাবলিকেশন, আজিজিয়া বুক ডিপো এবং সমন্বয় প্রকাশনীর বইগুলো সহায়তা নিতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখো, এগুলো আশা করি তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক হবে। প্রত্যেকেই সচেতন থাকবে। আমাদের সরকার থেকে সবসময় সচেতনতামূলক বাণী প্রচার করা হচ্ছে, টেলিভিশনে, রেডিওতে, বিভিন্ন মিডিয়ায়। ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। সবার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।